এক নির্জন রাতের শুনশান একটি রেল স্টেশনে ঘটা ভয়াবহ এক ঘটনা, যেটা শুনলে সত্যি রাতের ট্রেন চড়তে বা রাতে কোনো রেল স্টেশনে যেতেই বেশ একটু ভয়ই করবে। কাকু খুব ভয়ে ভয়ে জানলা দিয়ে মুখটা বাড়িয়ে পিছনের দিকে তাকাতেই তার জীবনের সব থেকে ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হলো সে। তার হাত পা যেন ঠান্ডা হয়ে আসলো, গায়ে কাঁটা দিতে লাগলো। ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওটিতে তোমাদের সবাইকে স্বাগত। ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও সত্যি অলৌকিক বা ভৌতিক ঘটনা বা কোনো জায়গার অজানা কিছু ভয়াবহ ইতিহাস বা নানান আরবান লেজেন্ডসের ব্যাপারে শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ আমি তোমাদের যে ভুতুড়ে ঘটনাটি শোনাবো সেটা আমারই এক বন্ধুর থেকে শোনা, তার নিজের কাকার সাথে ঘটা। এক নির্জন রাতের শুনশান একটি রেল স্টেশনে ঘটা ভয়াবহ এক ঘটনা, যেটা শুনলে সত্যি রাতের ট্রেন চড়তে বা রাতে কোনো রেল স্টেশনে যেতেই বেশ একটু ভয়ই করবে। সেই বন্ধুটির কাকাই ওকে বলেছিল যে এই ঘটনাটি তার চাকরিতে ঢোকার একদম প্রথম দিকে ঘটেছিল। তখনও সে এইসব ঘটনার জন্য প্রস্তুত ছিল না, আশা করেনি প্রথমেই এরকম হবে। পরের চাকরি জীবনে যদিও অনেক এরকম সাংঘাতিক ঘটনারই মুখোমুখি হয়েছে কাকু, তবে এটা একদম প্রথম দিকে তো, তাই বেশি প্রভাব ফেলেছিল। কাকু হলো লোকো পাইলট। তাহলে বুঝতেই পারছো রাত বিরেতে কত ঘন জঙ্গল, শুনশান গ্রাম, কত নির্জন জায়গা দিয়ে যেতে হয় এবং সেটা চাক্ষুষ দেখতে হয়। তাহলে সেই সব জায়গায় কিছু অলৌকিক বা ভুতুড়ে ঘটনা ঘটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। আসলে আগের দিন আমি যখন আমার দিদির চাকরি জীবনের একদম শুরুর দিকে কলকাতারই এক হসপিটালে ঘটা সেই ভয়াবহ ঘটনাটা শুনিয়েছিলাম, তখনই আমার বন্ধুর থেকে শোনা এই ঘটনাটাও আমার মনে পড়েছিল, তাই ভাবলাম তোমাদের শুনিয়েই দিই। আগের ঘটনাটি যদি কেউ না শুনে থাকো অবশ্যই গিয়ে শুনে নাও, বিশেষ করে যারা হসপিটালে নাইট শিফট করো। আর এই কাকার আরও কয়েকটা ঘটনাও আমি শুনেছিলাম, সেগুলো তোমাদের শোনাবো আমার পরের ভিডিওতে। চলো তাহলে শুরু করা যাক। বেশ কিছু বছর আগের ঘটনা। তখন সবে সবে কাকু চাকরিতে ঢুকেছে, মানে ওই 2-3 দিন হয়েছে মাত্র। আসলে প্রথম কিছুদিন একজন সিনিয়র লোকো পাইলটের সাথে ট্রেনিং চলে। সেই সিনিয়রই সব করবে, চালাবে, আর নতুন যে সে তার সাথে থেকে সব বুঝবে কোন সময় কি করা উচিত, কিভাবে কি দেখবে, স্পিড কিভাবে কখন বাড়াবে কমাবে, সব সময় সতর্ক থাকবে, কোনো এমার্জেন্সি সিচুয়েশন এলে কি করবে ইত্যাদি। আসলে এত মানুষের প্রাণ যার হাতে থাকবে তাকে ঠিক কতটা সতর্ক থাকতে হবে, কতটা হুঁশিয়ার থাকতে হবে বুঝতেই পারছো। কাকুও সেরকমই এক সিনিয়র লোকো পাইলটের সাথেই সেদিন যাত্রা শুরু করেছিল, ওই 8:30 নাগাদ। প্রথম আলাপেই কাকু বেশ ঘুলে মিলে গেছিল সেই সিনিয়রের সাথে। লোকটি বেজায় ভদ্রলোক, লম্বা চওড়া টিপটপ ইউনিফর্ম পরা, বেশ হাসি খুশি, মুখ দেখলেই মনে হবে ভারী মিশুকে। কাকুও তাই কথাবার্তা বলতে বলতে বেশ অনেক কিছুই জানতে লাগলো। আসলে এত বছরের অভিজ্ঞতা, কত কিছুই সে জানে। কত রাতে সে যাত্রা করেছে একলা, কত সাংঘাতিক জায়গা দিয়ে সে চালিয়ে নিয়ে গেছে সেই লম্বা ট্রেন সাহসের সাথে, কত সাংঘাতিক ঘটনার সম্মুখীন হয়েছে, কত দুর্ঘটনাও দেখেছে সে। তাই তার থেকে যতই শুনবে ততই কম। ভদ্রলোকের নাম সুদর্শন চ্যাটার্জি। আর কিছুক্ষণ পরেই হুইসেল পড়তেই শুরু হবে ট্রেন।
ওরা দুজনেই উঠে পড়ল ট্রেনে। সুদর্শনবাবু ঘড়িতে টাইমটা দেখে নিয়ে বললেন, কি মশাই, নার্ভাস নাকি? তা প্রথম প্রথম যে আমিও নার্ভাস ছিলাম না সেটা বললে মিথ্যেই বলা হবে। এত দায়িত্বপূর্ণ কাজ, এত রিস্ক, এইসব ভাবলে তো ভয় লাগবেই মশাই। নিজেকে কনফিডেন্ট থাকতে হবে, চনমনে থাকতে হবে, আর বুদ্ধি রাখতে হবে। মন দিয়ে লক্ষ্য স্থির রেখে চালিয়ে যেতে হবে। কত বিপজ্জনক পরিস্থিতি আসবে, কত কঠিন পথ দিয়ে যেতে হবে। আবার কখনো গরমে সিদ্ধ হয়ে 15-16 ঘন্টা একটানা চালিয়ে যেতে হতে পারে। কত রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে একা যেতে হবে এই এক ট্রেন ঘুমন্ত মানুষের বিশ্বাস নিয়ে। কত জঙ্গল, কত গ্রাম, কত ধানক্ষেত পেরিয়ে ছুটে যেতে হবে গন্তব্যে। শুধু একটাই কথা মাথায় রাখবে, যে এই এতগুলো নিষ্পাপ মানুষের আশা ভরসা তুমি। তোমার উপরেই এই 10-12 ঘন্টা কি তারও বেশি তারা অগাধ বিশ্বাস রেখেছে, তাই তোমাকে ঠিকভাবে চালাতেই হবে। প্রথম প্রথম রাতের বেলা একটু অসুবিধা হবে, ভয় লাগবে, অস্বস্তি হবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর তুমি তো নিশ্চয়ই শুনে থাকবে যে মাঝে মাঝেই গভীর রাতে বা হঠাৎ কোনো শুনশান গ্রাম্য পথে বা কোনো নির্জন জঙ্গলে অস্বাভাবিক কিছু চোখে পড়লেও পড়তে পারে, যা তোমার কাছে সত্য কিন্তু আসলে সত্য নয়। ভদ্রলোকের কথা এতক্ষণ কাকু হাঁ করে শুনছিলেন, তবে এই শেষের কথাটা শুনে কেমন যেন একটু নড়ে চড়ে বসল। মানে সুদর্শনবাবু ঠিক কী ইঙ্গিত করতে চাইলেন সেটা ধরতে পারল না, একটু কেমন অদ্ভুত লাগলো। তাকে থামিয়ে কাকু খানিক কৌতূহল নিয়ে জানতে চাইল ঠিক কী বলতে চাইলেন সুদর্শনবাবু। মানে কাকু একদম যে কিছু জানে না এই ব্যাপারে তা নয়, এই লাইনে আসার সময় তাকে অনেকেই অনেক ঘটনা বলেছে, অনেকে সাবধানও করেছে। তবে সে এখন জোয়ান ছেলে, এইসব নিয়ে মাথা ঘামানোর কোনো প্রশ্নই ওঠে না। তবে আজ সুদর্শনবাবু ঠিক যতটা গম্ভীর হয়ে কথাগুলো বললেন, তাতে কাকুর একটু হলেও যেন এবার এই ব্যাপারগুলো বিশ্বাসযোগ্য লাগছে। সুদর্শনবাবু খানিক মুচকি হেসে বললেন, ভয় পেও না ভাইয়া, এ তো লোকো পাইলটদের জীবনের একটা অংশ। দিনে দুপুরে কত লোক প্রাণ দিচ্ছে এই ট্রেন লাইনে, কত নিষ্পাপ মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই সবের কিছু তো একটা প্রভাব থাকবেই বলো। আর আমরাই তো ট্রেন চালাই, আমরা তো দেখতে পাবই। শুধু আমরা বলছি কেন, স্টেশন মাস্টার, সিগন্যাল ম্যান, আরও সব হেল্পার্স, সবাই তাদের চাকরি জীবনে এই রেল লাইনের আশেপাশে কিছু না কিছু অনুভব করেই থাকে। অমনভাবে কি দেখছো? ভাবছো তো যে আমিও এমন কোনো অবিশ্বাস্য ঘটনার মুখে পড়েছি কি না? তা ভাবো ভাবো, উত্তরটা এখন দেব না, বুঝলে? আজ এই ট্রিপটা করার শেষেই তুমি উত্তর পেয়ে যাবে, এই আমার বিশ্বাস। কেমন যেন একটু অদ্ভুত হাসলেন সুদর্শনবাবু। কাকুর এবার একটু কেমন কিন্তু কিন্তু লাগছে। কি হবে আজ? সে কি উত্তর পাবে যাত্রা শেষে? সুদর্শনবাবু কি সত্যি আজ এরকম কোনো ভুতুড়ে বা অলৌকিক ঘটনা ঘটার কথা ইঙ্গিত করল? কাকু কিছু জিজ্ঞেস করতেই যাবে, ঠিক তখনই এক লম্বা হুইসেল দিয়ে যাত্রা শুরু করল সুদর্শনবাবু। তারপর স্টেশন ছাড়তেই ট্রেন স্পিড নিল। কাকু অনেকভাবেই ওই কথাটা তুলতে চাইছে, জানতে চাইছে, কিন্তু সুদর্শনবাবু ততবারই সেটা কাটিয়ে দিচ্ছে, এই বলে যে এখন ফোকাস শুধু সামনের লাইনের আর সিগন্যালের দিকে, অন্য কিচ্ছু মাথায় আসলে হবে না।
আরও অনেক কিছুই শেখাচ্ছে, কিন্তু ওই যে ব্যাপারটা সেটা একদমই আর বলছেন না। যাই হোক, অনেকক্ষণ ট্রেন চলার পর এবার ট্রেন একদম অজপাড়াগাঁয়ের ভিতর দিয়ে ছুটে চলেছে। চারদিকে শুধু ধুধু করছে বিঘা বিঘা জমি, মাইলকে মাইল কোনো জনবসতির চিহ্ন মাত্র নেই। কাকু যখন বাইরেটা দেখছে না, না চাইতেও তার মাথায় তখন সুদর্শনবাবুর বলা সেই কথাগুলোই ভেসে উঠছে, যেটা নাকি অনেক লোকোপাইলটই, এমনকি সুদর্শনবাবু নিজেও দেখে থাকে তাদের রাতের অন্ধকারে ট্রেন চালানোর সময়। এবং সেই সব ভেবে কাকুর যেন কেমন গা ছমছম করে উঠছে। এই ঘুটঘুটে অন্ধকারে, নিশুতি জনমানব শূন্য পরিবেশে হঠাৎই ট্রেনের হেডলাইটে কোনো ছায়ামূর্তি বা এমন কোনো অদ্ভুত দৃশ্য চোখে পড়তে পারে, যেটাকে ভৌতিক না চোখের ভুল বলবে, সেটা খুবই বিতর্কমূলক আলোচনা। কাকুর মুখ চোখ দেখে সুদর্শনবাবু নিশ্চয়ই কিছু আন্দাজ করতে পেরেছিল। সে বলল, কি মশাই, কি ভাবছেন? কেমন লাগছে বাইরের এই পরিবেশ? আপনার তো প্রথমবার রাতের ট্রেন এটা, তাই তো? আগের দুদিন তো দিনেই ছিল ডিউটি, না? যা খোঁজার চেষ্টা করছেন তা কি আর অত সহজে দেখা মেলে মশাই? তবে জানি না কেন আজ আমার মন বলছে সেই জায়গায় আবার তাকে দেখা যাবেই আজ। কাকু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সুদর্শন বাবুর দিকে। কি যে জিজ্ঞেস করবে, কি যে বলবে, কিছু মাথায় আসছে না তার। কেমন যেন থমথমে হয়ে আছে চারদিক, যেন ভয়ঙ্কর কিছু হওয়ার আগের নিস্তব্ধতা। আরও কিছুক্ষণ চলার পর ট্রেন ঢুকলো এক স্টেশনে। আস্তে আস্তে থামলো ট্রেন। ঘড়িতে তখন 12:30 বাজছে। পুরো ফাঁকা, ধুধু করছে স্টেশনটা। ট্রেনের ডান দিকে প্ল্যাটফর্ম, যেখান দিয়ে লোকজন ট্রেনে উঠতে পারবে, আর বাঁ দিকে কোনো প্ল্যাটফর্ম নেই, শুধুই রেল লাইন তেড়ে বেঁকে চলে গেছে। স্টেশনটা পুরো নিস্তব্ধ, শুনশান। কাকু বাইরেটা দেখছে, বাঁদিকে পুরো অন্ধকার। স্টেশনের আলো যেটুকু পড়েছে ওইটুকুই। এই স্টেশনে সারাদিন কত আলো, কত কোলাহল, কত মানুষজনের চেঁচামেচি, প্রাণোচ্ছল ব্যস্ত একটা জায়গা। আর রাতের বেলা যেন এক অস্বস্তিকর নিস্তব্ধতা গ্রাস করে এই জায়গাকে। জনপ্রাণী কেউ নেই চারদিকে। ঝিঁঝিদের ডাক আর মাঝে মাঝে কুকুরের ডাক ছাড়া কিছুই আর কানে আসছে না। কাকুর লোকো পাইলট হিসাবে এই প্রথম রাতের অভিজ্ঞতা। রাতের স্টেশনকে এতদিন যাত্রী হিসেবে বেশ কয়েকবার দেখেছে, তবে লোকো পাইলট হিসাবে দেখে মনে হলো যেন অন্যরকম এক অনুভূতি। এইসব ভাবতে ভাবতে কাকু হাঁ করে তাকিয়ে আছে সেই অন্ধকার রেল লাইনের দিকে। এমন সময় একটা গলা শুনে তার হুঁশ ফিরল। একটু নড়ে চড়ে বসল। জানলা দিয়ে বাঁদিকে দেখল একজন বৃদ্ধা, মাথায় সাদা চুল, তবে সেটা এলোমেলো হয়ে আছে। মুখের চামড়া একদম ঝুলে গেছে, চোখগুলো ঢুকে গেছে ভিতরের দিকে। পরনে তার ধূসর রঙের মলিন শাড়ি, কিন্তু দেখে খুব একটা পরিষ্কার মনে হবে না। বোঝাই যাচ্ছে রাস্তার ধুলোবালিতে ভরা। শরীর দেখেই মনে হচ্ছে বহুদিন ভালোভাবে খাওয়া দাওয়াও নেই তার। সামনের দিকে ঝুঁকে গেছে, মানে কুঁজো হয়ে গেছে, বয়স হলে যেমন হয় আর কি। হাতের বাটিটা তুলে ধরে কাকুর দিকে এক করুণ দৃষ্টিতে তাকিয়ে।
তবে চোখের দিকে তাকাতেই কাকুর কেমন যেন অস্বস্তি হলো। দৃষ্টিটা খুবই গভীর, কেমন রহস্যময়, মায়াবী সেই চোখ, মণিগুলো ঘোলাটে ধরনের। সেই বৃদ্ধা আবারও তার হাতে থাকা বাটিটা দেখিয়ে বলল, কিছু আছে? কিছু দেবে বাবা? অনেক দিন কিছু খাই না যে। কাকুর দেখে আর তার গলাটা শুনে খুবই মায়া হলো। সে তাড়াতাড়ি করে পকেট থেকে টাকা বের করতেই যাচ্ছিল, তখন পাশ থেকে সুদর্শনবাবু কাকুর হাতটা চেপে ধরে ইশারায় ঘাড় নাড়িয়ে বলল, না। কাকু ভুরু কুঁচকে জানতে চাইল যে সে আটকাচ্ছে কেন। এত বয়স্ক মানুষকে তো সাহায্য করাই যায়। সুদর্শনবাবু সেই এক রহস্যময়ভাবে হেসে বলল, কাকে দেবে তুমি? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এই কথাটা শুনতেই কাকুর শিরদাঁড়া দিয়ে যেন এক শিহরণ খেলে গেল। মানে কি বলছেন আপনি? এই তো উনি দাঁড়িয়ে সাহায্য চাইছেন। আপনি কি আমার সাথে মজা করছেন নাকি? আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? একটু থতমত খেয়েই বলল কাকু। সুদর্শনবাবু হাত ঘড়িতে টাইমটা দেখে বলল, চলো, আমাদের সময় হয়ে গেছে, এবার যে এগোতে হবে। তারপর সিগন্যাল পেতেই জোরে হুইসেল দিয়ে আবার ট্রেন শুরু হলো ধীরে ধীরে। কাকু তখনও জানতে চাইছে এরকম কেন করলেন তিনি, আর বারবার তাকাচ্ছে সেই বৃদ্ধা মহিলার দিকে। জলজ্যান্ত মানুষটা দাঁড়িয়ে আছে কাকুর পাশেই, আর তাকে নাকি সুদর্শনবাবু দেখতেই পাচ্ছে না। এ তো অসম্ভব ব্যাপার। সুদর্শনবাবু বলল, আচ্ছা, এখন তো ট্রেন চলছে, দেখো তো তোমার দেখা সেই বৃদ্ধা মহিলাটি কি এখনো তোমার জানলার বাইরেই দাঁড়িয়ে আছে নাকি সরে গেছে? এটা শুনেই কাকু তাড়াতাড়ি করে জানলা দিয়ে বাইরেটা তাকাতেই চমকে উঠল। এ কি, সেই বৃদ্ধা মহিলাটি এখনো কাকুর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে হাত বাড়িয়ে, একদম তার পাশেই জানলার সামনে। এটা তো অসম্ভব ব্যাপার। আশ্চর্যভাবে এখন তো বৃদ্ধাটির একটু দূরে থাকার কথা, ট্রেন তো অল্প হলেও এগিয়েছে, তবে সে এখনো ওই জানলার সামনেই কিভাবে? কাকুর বুকটা তখন ধড়পড় করছে। সে সুদর্শনবাবুর দিকে তাকিয়ে কিছু বলার আগেই তিনি বললেন, বলে দাও তুমি দিতে পারবে না, সে এখন আসতে পারে। কাকু আর এক মুহূর্ত দেরি না করে সেই বৃদ্ধার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, না, কিচ্ছু নেই, আপনি আসতে পারেন। বলেই তাড়াতাড়ি করে জানলাটা বন্ধ করতেই যাচ্ছিল, কিন্তু সুদর্শনবাবু আটকে দিল এবং তার দিকে তাকিয়ে বলল, আরে মশাই, এত ভয় পেলে চলবে কি করে? জানলা বন্ধ করে কি আর ট্রেন চালানো যায়? সব সময় তো আমাদের জানলা দিয়ে দেখতে হবে বাইরে। তোমাকে বলেছিলাম না, আজই তুমি উত্তর পেয়ে যাবে সেই প্রশ্নের। কাকু সত্যি কিছু বুঝতে পারছিল না কি হলো হঠাৎ করে। কাকে দেখল সে? কে ছিল সেই বৃদ্ধা মহিলাটি? সে যদি সত্যি থেকে থাকে তাহলে সুদর্শনবাবু দেখতে পেল না কেন? আর ট্রেন শুরু করার পরও কিভাবে সেই মহিলা তার জানলার সামনেই দাঁড়িয়ে রইল? সুদর্শনবাবু এবার বলল, কি ভাবছ তো আমি বুঝলাম কি করে? আমি কেন বারণ করলাম দিতে? তুমি এক্ষুনি একবার জানলা দিয়ে মুখটা বাড়িয়ে দেখো তো, রেল লাইন থেকে আমাদের ট্রেনের জানলার হাইটটা ঠিক কতটা? যদি সত্যি কেউ সেখানে দাঁড়িয়ে থাকে
তাহলে কি আমাদের জানলা দিয়ে দেখতে পাওয়াটা সম্ভব? আর একবার পিছনে তাকিয়ে দেখো তো তেনাকে আর দেখতে পাও কিনা। কাকু খুব ভয়ে ভয়ে জানলা দিয়ে মুখটা বাড়িয়ে পিছনের দিকে তাকাতেই তার জীবনের সব থেকে ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হলো সে। তার হাত পা যেন ঠান্ডা হয়ে আসলো, গায়ে কাঁটা দিতে লাগলো। সে স্পষ্ট দেখতে পাচ্ছে যে মাটি থেকে তাদের ট্রেনের হাইট বেশ অনেকটা। সেখানে যদি অনেক লম্বা কোনো মানুষও দাঁড়িয়ে থাকে তবুও তার পক্ষে ট্রেনের জানলা অবধি পৌঁছানো সম্ভবই নয়। আর কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধা মহিলাটি। তবে ঠিক দাঁড়িয়ে আছে বললে ভুল হবে, কারণ তার পা মাটিতে নেই। মাটি থেকে বেশ অনেকটা উঁচুতে তার পা। দেখে মনে হচ্ছে সে যেন হাওয়ায় ভাসছে এবং আস্তে আস্তে যেন অন্ধকারে মিশে যাচ্ছে। আর বেশিক্ষণ দেখার ক্ষমতা ছিল না কাকুর। তাড়াতাড়ি করে সে মুখটা ভিতরে ঢুকিয়ে নিল এবং হাঁফাতে লাগলো জোরে জোরে। চোখ বড় বড় করে সুদর্শন বাবুর দিকে তাকিয়ে রইল। আমরা এরকম মুভিতে দেখে থাকি বা কারোর মুখে শুনে থাকি, কিন্তু চাক্ষুষ ওরকম রাতের বেলা স্টেশনে তার নিজের থেকে খানিকটা দূরেই ওরম দৃশ্য দেখলে যে ঠিক কী হবে তা ভাবতেও যেন গা শিউরে ওঠে। বেশ অনেকক্ষণ ওরা দুজনেই চুপ করে রইল। সেই ট্রেনের আওয়াজই তখন চারদিকে দাপিয়ে বেড়াচ্ছে। তারপর বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর সুদর্শনবাবু নিজেই বলতে শুরু করলো, দেখো মশাই, জানি প্রথম প্রথম ভয় লাগবে, অসুবিধা হবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আসলে তুমি যাকে দেখলে তখন, সে যে মানুষ নয় তা তুমি এতক্ষণে বুঝে গেছো। সে আসলে এক বৃদ্ধার অতৃপ্ত আত্মা বা প্রেতাত্মা বললেও ভুল হবে না। সে এই স্টেশনেই ভিক্ষা করত। কিছু মাস আগে এই রেল লাইনে এক ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। শোনা যায় সে চোখে খুব একটা ভালো দেখতো না, বয়স হয়েছিল তো। একদিন সন্ধে নাগাদ এই স্টেশনেই সেই মারাত্মক ভয়ানক ঘটনাটি ঘটল। সবাই ভয়ে কেঁপে উঠেছিল দৃশ্যটি দেখে। একটা চলন্ত ট্রেনে কাটা পড়েছিল সেই বয়স্ক মহিলাটি। প্ল্যাটফর্মের একদম ধারেই দাঁড়িয়েছিল হাতে বাটি নিয়ে। কিছুভাবে হয়তো পা স্লিপ করে গেছিল, ব্যালেন্স রাখতে পারিনি যখন ট্রেনটা ক্রস করছিল সেখান দিয়ে। তারপর থেকেই সেই স্টেশনেই মাঝে মাঝেই দেখা যায় এই বৃদ্ধা মহিলাকে বাটি হাতে ভিক্ষা চাইছে। প্রথম প্রথম অনেকেই সত্যি মানুষই ভাবত, ঠিক যেমন তুমি ভেবেছিলে। কিন্তু একবার যে ভুল করে তেনাকে টাকা দেবে, ব্যাস তিনি বারবার তাকে দেখা দেবে, যতবার এই স্টেশন দিয়ে সে যাবে রাতের বেলা। যখন আস্তে আস্তে মানুষ বুঝল ওইটা সেই বৃদ্ধারই অতৃপ্ত আত্মা, তখন সবাই ভীষণই ভয় পেতে শুরু করেছিল। তবে হ্যাঁ, একটা ভারী আশ্চর্য ব্যাপার আছে, ওনাকে কিন্তু সবাই দেখতে পায় না। শুধু যারা ট্রেন চালায় বা টিকিট চেকার বা
সিগন্যালম্যান থাকে তারাই দেখতে পায়, মানে যারা ট্রেনের সাথেই যুক্ত। কিন্তু কখনো কারোর ক্ষতি করেছে বলে তো শুনিনি। আমিও যখন প্রথমবার দেখেছিলাম নিজেকে সামলাতে পারিনি, বিশ্বাসই করতে পারিনি। পরে বুঝেছিলাম টাকা দিয়ে কত বড় যে ভুল করেছি। তারপর আমারই এক বন্ধু বলে যে একদিন টাকা না দিতে আর তাকে চলে যেতে বলতে, তাহলে হয়তো সে আর দেখা দেবে না। আর সত্যি তাই, একদিন একটু সাহস করেই এই কথাগুলো বলেছিলাম। তারপর থেকে সত্যি আর তিনাকে দেখতে পাই না, তিনি আর দেখা দেন আমাকে, যেমন আজও পাইনি। আমার বিশ্বাস তুমিও আর পরের বার থেকে পাবে না। এবার পেলে তো উত্তর। সেই সন্ধেবেলা যে প্রশ্নটা করেছিলে, এটা তো কিছুই না, এরকম আরও কত সাংঘাতিক ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হতে হবে। ট্রেন চালাতে চালাতে হঠাৎ সামনে কাউকে দেখতে পেতে পারো, কিন্তু মনে রাখবে সব কিন্তু মানুষ নয়। তাই বুঝে শুনে ট্রেন থামাবে কেমন। না বুঝে ভুল করে ট্রেন থামিয়ে দিলেই বিপদ। মাঝরাতে যেখানে সেখানে ট্রেন থামানো যায় না। সবটা শুনে কাকু সত্যি বাকরুদ্ধ হয়ে গেছিল এবং বুঝে গেছিল যে এটা তো সবে শুরু। এরপর আরও কত ভৌতিক ঘটনার মুখোমুখি সে পড়তেই পারে। নিজেকে শক্ত রাখতে হবে। বাকি ট্রিপটা ওদের ভালোভাবেই কেটেছিল এবং সুদর্শন বাবুর সাথে ভালোই আলাপ জমে গেছিল কাকুর এরকম আরও কিছু ঘটনা আছে যেগুলো আমি সব বলবো আমার নেক্সট ভিডিওজে। সঙ্গে থেকো কেমন। আর তোমাদের কেউ যদি এরকম ঘটনা শুনে থাকো বা নিজেরা অনুভব করে থাকো, অবশ্যই আমাকে শেয়ার করবে। আমার দিদির সাথে হসপিটালে ঘটা সেই ভয়াবহ ঘটনাটা যদি এখনও না শুনে থাকো, অবশ্যই শুনে নাও স্ক্রিনে আসা লিঙ্কে গিয়ে। আজ এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে।